শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। এই সময়ের একটি আলোচিত খবর হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে এই নতুন দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন নতুন দলটি আদর্শগতভাবে প্রচলিত বাম ও ডান ধারার বাইরে মধ্যপন্থী ধারার হবে। তবে এখনো দলের নাম, প্রতীক এসব বিষয় চূড়ান্ত হয়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং আমাদের সঙ্গে রয়েছে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, থ্যাঙ্কস ফর কামিং। যে ছাত্রদের নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় যে তাদেরকে দিয়েই বরং শুরু করি। সিয়াম ভাই, আমাকে একটু বলেন, আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকের ধোঁয়াশা আছে যে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আসলে আপনারাই রয়েছেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদা একটা প্ল্যাটফর্ম রয়েছে, আবার আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলছেন। এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করবেন যে কোনটা আসলে কি হিসাবে কাজ করবে, কোনোটা অ্যাবলিশ হবে কিনা একটা শুরু হলে, বা নেতৃত্ব কি কমন নেতৃত্ব থাকবে কিনা, এই পুরো ব্যাপারটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে একটা পলিটিক্যাল পার্টি কখনো হইতে পারে না। মানে এটার একটা বেসিক জিনিস, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যেখানে সিপিবি থেকে শুরু করে, যেখানে জামাত ইসলাম, বিএনপি থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তি একসাথে এই আন্দোলনটা করেছে। তো সেইটার নামে একটা পলিটিক্যাল পার্টি আসলে কখনো হইতে পারে না। আর নাগরিক কমিটিটা আসলে তৈরি করা হয়েছিল, একটা গ্যাপ হয়েছিল, যেহেতু ছাত্র আন্দোলন নাম, সেহেতু সেই জায়গাটাতে আসলে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ছাত্রই আসলে সংযুক্ত ছিল, কিন্তু একটা সিভিল সোসাইটি বা সিটিজেন যারা, মানে তাদেরকে আসলে একত্রিত করা যাচ্ছিল না। তো তাদেরকে যাতে একত্রিত করে রাখা যায়, সেই জায়গা থেকেই নাগরিক কমিটিটা তৈরি করা হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পর একটা পলিটিক্যাল পার্টি হবে, সেই গণ অভ্যুত্থানের উপরে বেসমেন্ট করে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশের প্রত্যেকটা সময়, মানে এই অঞ্চলে সবসময় যখন এত বড় একটা আন্দোলন হচ্ছে, তারপরে আসলে একটা করে পলিটিক্যাল পার্টি আমরা দেখতে পাইছি। 90-এর পরে কি হয়েছে? 90-এর পরে কিছু না হলেও জাতীয় পার্টিটাও আসলে 90-এর আগে উত্থান, কিন্তু 90-এর পরে আমরা আবার নতুন করে একটা পলিটিক্যাল বন্দোবস্ত দেখছি, সংসদীয় পুনর্ধারা প্রবর্তন হয়েছে। বাট যখন এই গণ অভ্যুত্থান, যেখানে আসলে আমরা শুধুমাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত সীমিত না, আমরা এটাকে একটা বিপ্লবও বলতে চাই, সেইটার পরে এখানে একটা পলিটিক্যাল পার্টি হবে, এটা খুব স্বাভাবিক। কারণটা হলো একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট, একটা হিউজ নাম্বার অফ মানুষ নতুন করে রাজনীতি ইনভলভ হয়েছে, যারা লাস্ট 15, 16, 17 বছরে রাজনীতি থেকে বিমুখ হয়ে গেছিল, তাদের জন্য এখন রাজনীতি অনেকটাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়, যারা রাজনীতিটা করতে হবে তাদের, কারণ তারা এই জায়গাটাতে ইনভলভ, বিভিন্নভাবে তারা এই জায়গাটাতে ইনভলভ হয়েছে। তো সেই জায়গা থেকে একটা পলিটিক্যাল পার্টির উত্থান হওয়া দরকার। সেটা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও না, সেটা অবশ্যই নাগরিক কমিটিও না। বাট যেহেতু এই 5 আগস্টের পরে এই মানুষগুলো এই দুইটা প্ল্যাটফর্মে ছিল, তো তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ম্যাচিউর, যারা পলিটিক্যালি ম্যাচিউর হয়েছে, তাদেরকে নিয়ে এই গণ অভ্যুত্থানের পক্ষে ডান বাম ধারার বাইরে গিয়ে একটা মধ্যপন্থী পলিটিক্যাল পার্টির আর্জেন্সি ক্রিয়েট হয়েছে। সেই জায়গা থেকেই পলিটিক্যাল পার্টিটা হবে, যেটা বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি থেকে আলাদা নতুন একটা পলিটিক্যাল পার্টি। যারা ওই পলিটিক্যাল পার্টিতে থাকবেন তারা কি আবার এই দুইটা প্ল্যাটফর্মে থাকতে পারবেন? অবশ্যই না, কিন্তু এখন যেহেতু সবাই এই দুইটা প্ল্যাটফর্মে আছে, এই জায়গা থেকে মোস্ট ম্যাচিউর মানুষগুলোকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হবে আর কি। বাট এটার মানে এই না যে এই দুইটা সংগঠনে পলিটিক্যাল পার্টির অ্যালাই থাকবে। একটা পলিটিক্যাল পার্টির যা যা থাকে, একটা পলিটিক্যাল পার্টির ছাত্র উইং থাকে, একটা পলিটিক্যাল পার্টির যুব উইং থাকে, স্বেচ্ছাসেবক উইং থাকে, বিভিন্ন ধরনের উইং থাকে। ওই পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা উইং হবে, নট লাইক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই মানে এটা তাহলে ছাত্রদের সংগঠন বলার কোনো জায়গা নেই, তাই তো? ছাত্রদের নেতৃত্বে একটা সংগঠন, কারণ আমরা বলেছি আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ধরেন আপনি কদিন পরে ছাত্র থাকলেন না, আপনার অনার্স কদিন পরে শেষ হবে, তখন কি আপনি নেতৃত্বে থাকতে পারবেন? তো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে আমি থাকতে পারবো, বাট ওই পলিটিক্যাল পার্টিটা অবশ্যই ছাত্রদের নেতৃত্বে চলবে। মানে আমরা আসলে প্রকৃত অর্থে ছাত্র বলতে এই পলিটিক্যাল পার্টিটাকে এমন বলতেছি না যে শুধুমাত্র অনার্স পাস, মাস্টার্স পাস করা ছেলেরা যাইতে পারবে না, তার মধ্যে থাকবে। মানে একটা ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের চিন্তা ভাবনায় নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে, আমরা বলেছি যে আমরা আসলে বাংলাদেশে, মানে ছাত্র ডেফিনিশনটাই আমি আসলে জানতে চাচ্ছি। না, মানে আমরা আসলে এখন যেমন, মানে আমি এখন বৈষম্য ছাত্র আন্দোলনে আছি, বৈষম্য ছাত্র আন্দোলন সব ছাত্ররা আছে, যারা ছাত্র থেকে বেরোচ্ছে, তারা নাগরিক কমিটিতে যাচ্ছে। বাট পলিটিক্যাল পার্টিটা এই ছাত্রদের, মানে ইডিওলজি, এই ছাত্ররা যারা এই আন্দোলনটা করলো, তাদের ওই ইডিওলজির উপরে বেসমেন্ট করে পলিটিক্যাল পার্টিটা হচ্ছে। বাট ওই পলিটিক্যাল পার্টিটাতে শুধুমাত্র ছাত্ররাই থাকবে ব্যাপারটা এরকম না, বাট আমরা চাই নেতৃত্বে
তরুণরা থাকুক ওই পলিটিক্যাল পার্টিতে, এবং ওইটাই হবে আর কি। আমরা বাংলাদেশে 50 বছরের নিচের সংসদ সদস্যগুলোকে দেখতে চাই। এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েই নামবেন, তাই তো? পলিটিক্যাল পার্টির একটা অন্যতম গোল থাকে ক্ষমতায় যাওয়া। তো আমরা যখন পলিটিক্যাল পার্টিটা যেহেতু এই ফেব্রুয়ারি মার্চের ভিতরে হয়ে যাবে, ফেব্রুয়ারির দিকেই হয়ে যাবে, তো অবশ্যই সামনের নির্বাচন কেন্দ্রিক আমাদের চিন্তা থাকবে। রুবেল ভাই, আপনার কাছে একটুখানি জানতে চাই, এই যে প্রচলিত ডান বামের বাইরে মধ্যপন্থী, সেটা আসলে বাংলাদেশের জন্য কেমন হবে বা কতটা বাস্তবসম্মত হবে সেটা একটুখানি বলবেন, এবং মানে প্রচলিত রাজনীতির বাইরে কতটা আসলে হতে পারবে নতুন রাজনৈতিক দল হলে, কি মনে? ধন্যবাদ আপনাকে। এখানে একটা বিষয় আছে, আমি ওটা দেখেছি, পড়েছি, শুনেছি, এবং তাদের যে আশাবাদটা যে তারা বামপন্থা বা ডানপন্থার বাইরে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল করবেন আর কি, আমি ব্যাপারটাতে খুবই কনফিউজড। কারণ আসলে বামপন্থা বলতে কি বুঝতেছি আর ডানপন্থা বলতে কি বুঝতেছি, আমিও একটু এটাই জানতে চাচ্ছি। কারণ মধ্যপন্থা কিন্তু হওয়া খুব কঠিন। আগে আসুন যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নিজেকে ডানপন্থী বলে? হ্যাঁ, আমরা কমিউনিস্ট, আমরা বামপন্থী বলছি, একদম গর্বের সাথে বলতেছি আমরা বামপন্থী, কিন্তু ডানপন্থী কে বলে? যদি বিএনপিকে প্রশ্ন করেন আপনি কি ডানপন্থী, সে বলবে না। যদি বলেন জামাত ইসলামকে ডানপন্থী, সেও কি ডানপন্থী বলবে নিজেকে, বা নিজেকে ফার রাইট বলবে? ফার রাইট বা রাইট এটা কেউই বলে না। আসলে বাম ডান আমরা কিভাবে দেখি, বাম ডানটা কীভাবে সারা পৃথিবীতে দেখা হয়, এটা দেখা হয় যে অর্থনৈতিক বন্দোবস্তে কে কোনটাকে সমর্থন করছে। একদিকে হচ্ছে আপনার পুঁজিবাদ, একদিকে হচ্ছে সমাজতন্ত্র। যারা সমাজতন্ত্রের সমর্থক তারা বামপন্থা, যারা পুঁজিবাদ তারা ডানপন্থা। এখন যদি ধরেন এই হিসাব করলে যে এই যে নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হবে, এটি আমি শুধু ছাত্রদের কথা বলবো না, আমি বলবো এটাকে তারুণ্যের উদ্যোগ। হ্যাঁ, তরুণরা এই ছাত্র সংগঠন, এই রাজনৈতিক সংগঠনটা তৈরি করবেন আর কি, এবং তারা যে আগস্ট অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রেখেই এই সংগঠন তৈরি করতে চায়। কিন্তু এখানে যে একটি গ্যাপের জায়গা, সেটা হচ্ছে যে আর্থসামাজিক নীতি হিসাবে তারা কোনটাকে বেছে নেবে। আমি যতদূর বুঝি তারা হচ্ছে আমাদের যে প্রচলিত যে আর্থসামাজিক প্রেক্ষাপট রয়েছে তার বাইরে তারা যাবে না। এই অর্থনৈতিক মুক্তবাজার অর্থনীতির বাইরে তারা যাবে না, এরকম কোনো আলোচনা তারা কোনোদিন করেননি। ঠিক আছে, তারা মুক্তবাজার অর্থনীতির মধ্যেই তারা থাকবেন, এবং আদতে নিউ লিবারেল ইকোনমির মধ্যেই তারা থাকবেন। এবং এটার মধ্যে যারা থাকে, সেটা নাম তার জামাত ইসলাম হোক, নাম তার আওয়ামী লীগ হোক, বা নাম তার নতুন কোনো রাজনৈতিক দল হোক, তারা আসলে ডানের দিকেই থাকবেন শেষ পর্যন্ত। ফলে বিষয়টা মধ্যপন্থা ব্যাপারটা খুব কঠিন। এই মধ্যপন্থা ব্যাপারটা কিন্তু খুব কনফিউজিং। আমরা গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে দেখেছি না, এক ধরনের মধ্যপন্থা অবলম্বন করত। সংবিধানে একসাথে রাষ্ট্রধর্ম ইসলামও থাকতো, আবার সেকুলারিজমও থাকতো। ঠিক আছে, দুই জিনিস, বা দুটো জিনিসকে তারা মিশিয়ে ফেলে এক ধরনের মধ্যপন্থা অবস্থান করত। ফলে মধ্যপন্থার বিষয়টি আরও পরিষ্কার হওয়া দরকার। আমরা এটা পরিষ্কার নয়। একটি ঘটনা প্রবাহ, একটি ইতিহাসের বাকবদলে অতীত বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে। যদি আমরা 52-এর ভাষা আন্দোলন চিন্তা করি, যে 52-এর ভাষা আন্দোলন যে প্রেক্ষাপটে হয়েছে, একটি অসাম্প্রদায়িক চেতনার প্রেক্ষাপটে হয়েছে, কিন্তু তখন কোনো ছাত্র সংগঠন ছিল না এই চেতনাটাকে কন্টেইন করা যায়। ফলে সকল আন্দোলনকারী ছাত্ররাই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একই সাথে অসাম্প্রদায়িক সাম্রাজ্যবাদ বিরোধী আমরা একটা সংগঠন গড়ে তুলব। এভাবে তখন 52 সালেই ভাষা আন্দোলনকারীদের মধ্য থেকেই তৈরি হয়েছিল বাংলাদেশ, সেই সময়কার ছাত্র ইউনিয়ন তৈরি হয়েছিল, পাকিস্তান ছাত্র ইউনিয়ন তৈরি হয়েছিল আর কি। তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এরকম ছাত্র সংগঠন তৈরি হতে পারে, রাজনৈতিক দল তৈরি হতে পারে। এখনকার যে প্রেক্ষাপটটা যে তৈরি হতে যাচ্ছে, যে পুরনো রাজনীতিকে পুরোপুরি নাকচ করে দিয়ে কি তারা করবেন, নাকি আমাদের হচ্ছে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের 52-এর ভাষা আন্দোলন, 62, 69, 71, 90 সমস্ত আন্দোলনগুলোকে ধারণ করে 24-এর যে স্পিরিট, সেই স্পিরিটটা নিয়ে একটা রাজনৈতিক দল হয়তো তারা গড়ে তুলবেন। তো সেই জায়গাটা আরেকটু ডিটেইল একটু সিয়াম ভাইয়ের কাছে জানতে চাই। সিয়াম ভাই একটু এই প্রশ্নগুলোর উত্তর দেবেন আমাদের। আমরা শুরু থেকেই আমাদেরকে যেভাবে বলা হয়েছে যে আমরা একদম পুরনো রাজনৈতিক বন্দোবস্ত সবকিছুকে নাকচ করে দিচ্ছি, এটা আসলে এই ইন্টারপ্রিটেশনটা ভুল। আমরা কিন্তু শুধুমাত্র 47 থেকেও না, আমরা সেই
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ যে আসলে এই অঞ্চলের প্রথম স্বাধীন শাসক, আমরা সেইখান থেকে শুরু করছি, তার আগে থেকেও আমরা শুরু করছি। আমরা 47-কে ওন করছি, আমরা 62-কে ওন করি, আমরা 71-কে ওন করি, আমরা 90-কে ওন করি। আমরা আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে বলতে বোঝাচ্ছিলাম যে এই অঞ্চলে প্রত্যেকবার পলিটিক্যাল ক্ষমতার চেঞ্জ হইলেও সেট আপটা আসলে চেঞ্জ হয় নাই। মানে সেই যে ইংরেজ আমলের যে সেট আপ, কেরানি নির্ভর, আমলা নির্ভর যে আসলে একটা রাজনৈতিক ব্যবস্থা, মানে পলিটিক্যাল সিস্টেম, এই পলিটিক্যাল সিস্টেমের সেট আপটা কখনো চেঞ্জ হয় নাই। 47-ও হয় নাই, 71-এও আমরা দেখলাম যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হইলাম, যুদ্ধটা 9 মাসে শেষ হয়ে গেল এবং সেই পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরোপুরি কপি পেস্ট করা হলো বাংলাদেশে। আমরা আবার 90-এর পরেও দেখলাম সেম ওই পলিটিক্যাল সেট আপটা একই রকমই ছিল। আবার 8-এ এসেও আমরা সেই সামরিক শাসনের পরে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরে আমরাও দেখলাম সেম পলিটিক্যাল সেটআপ। আমরা এই পলিটিক্যাল সেটআপটাকে চেঞ্জ করতে চাই। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন এই জায়গাটাতে আসলে ডিটেল পোর্শন অনেক জায়গা আছে যে আসলে আমাদের অর্থনৈতিক বন্দোবস্তটা কি হবে, কিন্তু আমরা মোটা দাগে এইটুকু বলতে পারি যে আমরা আসলে প্রচলিত ডানপন্থা এবং বামপন্থার বাইরে গিয়ে মধ্যমপন্থা রাজনীতি বলতে মোটা দাগে বাংলাদেশপন্থী রাজনীতিকে আমরা আসলে বুঝতে চাই। মানে এই অঞ্চলে ডানপন্থী রাজনীতিগুলোকে যেরকম করে পাকিস্তানপন্থী ট্যাগ দেওয়া হয় বা বামপন্থী রাজনীতিগুলোকে যেমন করে ভারতপন্থী, আমি একটা ট্যাগিংই বলি আর কি, যেটা ভারতপন্থী ট্যাগ দেওয়া হয়, আমরা জাস্ট এই যে মানে ন্যারেটিভটা এস্টাবলিশ হয়েছে এটার বাইরে গিয়ে মধ্যমপন্থা বলতে বাংলাদেশপন্থী একটা রাজনীতি বুঝায়। এখন আমি যে ছোট করে একটা লাইন অ্যাড করি, ভাই যেটা বললেন যে আসলে আমরা বামপন্থা এবং ডানপন্থাকে বুঝি আসলে কোন অর্থনৈতিক বন্দোবস্ত আসলে সে বিলিভ করে বা কোন অর্থনৈতিক বন্দোবস্ত আসলে মেনে নিতে চায়। কিন্তু বাংলাদেশে আসলে ইন জেনারেল মানুষের কাছে যদি আপনি যান, তারা আসলে বামপন্থা রাজনীতি বলতে বোঝে ইসলাম বিরোধী রাজনীতি, ডানপন্থী রাজনীতি বলতে ইসলামের পক্ষের রাজনীতি। মানে এইটাকে আমি বলতেছি না এটা কোনো একটা, এটাকে আপনারা কোট করেন, কিন্তু আমি বলছি বাংলাদেশের মানুষজন, প্রান্তিক অঞ্চলের মানুষজন আসলে এমনটাই চিন্তা করে। তাহলে আনঅফিশিয়াল কথাটাকে আপনারা অফিশিয়ালি ব্যবহার করছেন যে ডানপন্থা? না না, আমরা আনঅফিশিয়াল কথাটাকে অফিশিয়ালি ব্যবহার করছি না, আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশে এই যে বাম এবং ডানের যে আসলে কেওয়াস, বাংলাদেশে বাম এবং ডানের যে পলিটিক্যাল ডিবেট যেটা চলছে বাংলাদেশে, আমরা মনে করি 24-এর গণঅভ্যুত্থান এটাকে ভেঙে দিচ্ছে। আসিয়াম ভাই, একটুখানি প্রশ্নটা অ্যাড করে যে অনেক রাজনৈতিক দল আপনাদেরকে কিংস পার্টি বলতে চায় যে আপনাদের এই সরকারে আপনাদের একটা ভীষণ পাওয়ার আছে, আপনাদের একটা কি বলবো প্রভাব আছে, সেই জায়গা থেকে একটা দল যখন গঠন হবে সরকারের মদত কিংবা আশীর্বাদ পুষ্ট হয়ে, কি বলবেন? 78-এ বিএনপির সময়কার থাকলাম এটাকে কিংস পার্টি বলতে পারতাম। জিয়াউর রহমান একজন কিংস ছিলেন, তিনি আসলে একটা পার্টি তৈরি করছেন, বাট ইউনুস কিং না, এবং আমার নাহিদ ইসলামও কিং হয়ে উঠতে পারে না বিকজ অফ আপনি বাংলাদেশের ডিসিদের তালিকা করেন কতজন কোন মতাদর্শে বিলিভ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতাদর্শে বিলিভ করে এরকম একজন ডিসিও নাই, একজন এসপিও নাই, থানার ওসিগুলোও নাই, ম্যাজিস্ট্রেট নাই, কোনো ধরনের অ্যাডমিন ক্যাডারের কোনো আমলা নাই। আমি কীভাবে কিংস পার্টি হই? আমি জাস্ট আমার নিজের একটা এক্সাম্পল দিই। আমি 5ই আগস্টের যে হামলা, এটার উপরে ভিত্তি করে আমার এলাকাতে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আওতাধীন আশুলিয়া থানা, সেখানে একটা মামলা করতে গেছিলাম, মামলাটা নেয় নাই। আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক হওয়ার পর মামলাটা নেয় নাই, বিভিন্ন ধরনের কিছু বুঝাই নিছে। মানে এইটাকে আপনি আসলে কীভাবে কিংস পার্টি বলবেন? এইটা ট্রু যে এই গণ অভ্যুত্থানের পর যে গভর্নমেন্টটাকে সিলেক্ট করেছে, গভর্নমেন্টে আমাদের সরাসরি 3জন উপদেষ্টা আছে, আমরা এখান থেকে বেসিক সুবিধা পাই, এটাকে আমি অস্বীকার কখনই করতে পারবো না, অস্বীকার করার কোনো উপায় নাই। মানে খুব স্বাভাবিক, আমি এই গণ অভ্যুত্থান করছি, সেই গণ অভ্যুত্থানের পরে আমাকে আওয়ামী ফ্যাসিবাদকে ধূলিসাৎ করতে হবে, যারা হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিচার করতে হবে, আমাকে যারা আহত নিহত শহীদ পরিবার তাদেরকে আমার সাহায্য করতে হবে। আমি যদি এখানে বেসিক সাপোর্ট না পাই, আমি যদি ওই এলাকার ওই পুলিশের সাপোর্ট না পাই, কেন করতে হবে? রাষ্ট্র সাহায্য করবে, রাষ্ট্র বিচার করবে। রাষ্ট্রটা আসলে কে? সরকার আর প্রতিষ্ঠান। এই গণ অভ্যুত্থানের সরকারের লেজিটিমেসিটা আসলে কি? এই গণ অভ্যুত্থান সরকারের লেজিটিমেসি 24-এর গণ অভ্যুত্থান। এই গভর্নমেন্ট থেকে যদি নাহিদ ইসলাম বের হয়ে আসে, এই গভর্নমেন্ট থেকে যদি আসিফ মাহফুজ বের হয়ে আসে, এই গভর্নমেন্টের লেজিটিমেসি নাই।
আসলে গভর্নমেন্টের লেজিটিমেসি নেই। কে এই গভর্নমেন্ট ঠিক করলো? সংবিধানটাকে বৈধতা দেয়? দেয় না। সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের আইডিয়া নাই। আপনি সরকারকে মানছেন কেন? বিকজ অফ আপনি যার নেতৃত্বে এই আন্দোলন করছেন সেই নেতা ওই গভর্নমেন্টের অংশ। তাহলে কি আপনারাই সরকার? না, আমি বলছি না আমরা সরকার, আমি বলছি নাহিদ ইসলাম যে গভর্নমেন্টে গেছে, আসিফ মাহমুদ যে গভর্নমেন্টে গেছে, এইটা শুধুমাত্র যারা দল মতের বাইরে গিয়ে আন্দোলন করছে তাদের লেজিটিমেসি জায়গা থেকে ব্যাপারটা এরকম না। সিপিবিও এটা মেনে নিয়েছে ওই টাইমে, এটা বিএনপি মেনে নিয়েছে, এটা অন্য সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি এটাকে মেনে নিয়েছে। তারাই গভর্নমেন্টটাকে তাদের গভর্নমেন্ট হিসেবে মেনে, যদি না মেনে নিত তাহলে 8 আগস্টে শপথ নেওয়ার পর 9 আগস্ট সিপিবি বলতে এটা অবৈধ সরকার, 9 আগস্ট বিএনপি বলতে এটা অবৈধ সরকার। বিএনপি তার জনসমাবেশে কখনোই সরকারকে এখন পর্যন্ত মোটা দেখে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি এটাকে অবৈধ সরকার বলে নাই। সবাই বলছে সরকার তাতে নির্বাচনটা দিক, এইটা কারণ সবার পলিটিক্যাল ইন্সপিরেশন। ইজ ইট অনলি বিকজ আসিফ, নাহিদ এন্ড মাহফুজ ভাই? এই গণ-অভ্যুত্থানের সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের গণ-অভ্যুত্থানের লেজিটিমেসি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ। কারণ এই গভর্নমেন্টে গণ-অভ্যুত্থানের রিস্টেক তারাই, অন্য কেউ গণ-অভ্যুত্থানের রিস্টেক না। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস না। আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টাটা করছি এইটা, যে গণ-অভ্যুত্থানের পরে যে গভর্নমেন্টগুলো হয়, বা ইভেন আপনি বলশেবিক বিপ্লবের কথা বলেন, আপনি রুশ বিপ্লবের কথা বলেন, আমরা এগুলোকে কেন বিপ্লব বলতেছি? কারণ ওই বিপ্লবের পরে যারা আসলে ক্ষমতায় যায় তারা সরাসরি মাঠের নেতৃত্ব। মাও সেতুং যদি আসলে চায়না সমাজতান্ত্রিক বিপ্লবের পরে ক্ষমতায় না এসে অন্য কোনো কেউ আসতো, আমরা আসলে চায়না সমাজতান্ত্রিকটাকে, ওই বিপ্লবটাকে হয়তো বিপ্লব বলতে পারতাম না। বলশেবিকের পরে লেনিন ক্ষমতায় না আসলে আমরা বিপ্লব বলতে পারতাম না। সেখানে লেনিনের চেয়ে আরও যোগ্যতার মানুষ আসলো আমরা সব বলতে পারতাম না। ইউনূসের বৈধতাও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে নেতৃত্বটা দিচ্ছে তারা। রুবেল ভাই, আপনার কাছে একটুখানি জানতে চাচ্ছি, রাজনৈতিক দল মানে তারা ক্ষমতায় যেতে চাইবে, সিয়াম ভাইও যেটা বলে, তারা হয়তো নির্বাচন করবেন, জনগণের সমর্থন পেলে ক্ষমতায় যাবেন, এবং এই রাজনৈতিক দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা যোগ্য নেতা তারা চলে আসবেন, আবার জাতীয় নাগরিক কমিটির অনেক নেতা চলে আসবেন। কিন্তু এই দুইটা গ্রুপও আবার থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। জাতীয় নাগরিক কমিটিও সরকারকে নিশ্চয়ই কোয়েশ্চেন করবে এরকম একটা জায়গাতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাই একসময় যারা কলিগ ছিলেন, যারা একই জায়গা থেকে উঠে এসেছেন, তারা কিভাবে আসলে আরেকটা দলের ক্রিটিক হবেন কিংবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন যদি তারা ক্ষমতায় যান? প্রশ্নটি চমৎকার, কিন্তু প্রশ্নটি আমাকে না বলে ওনাকে বললে ভালো হতো। ব্যাপারটা ওনারা করছেন, ঠিক আছে। আমি বাইরের থেকে তো অনেক ভুল দেখতে পারি আর কি। হ্যাঁ, তো আমার যেটা মতামত যে এইটা আসলে শেষ পর্যন্ত, ঠিক আছে, দুটা ঘটনার জন্ম দেবে। একটা হচ্ছে বিভক্তি, ঠিক আছে। এখন যে ঐক্যবদ্ধ জায়গায় আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে ওনারা যারা আছেন তারা সবাই একটা ঐক্যবদ্ধ স্পিরিটের মধ্যে আছেন। জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারাও তাদের মতো করে একটা স্পিরিটের মধ্যে আছেন। যখন তাদের কেউ পলিটিক্যাল পার্টি হবেন এবং কেউ হবেন প্ল্যাটফর্ম প্রেশার গ্রুপ, ইভেন ধরেন যে তারা পাওয়ারে চলে গেল, তখনও প্রেশার গ্রুপ থাকবে, নাকি তখন পারপাস সার্ভের গ্রুপ হবে? পারপাস সার্ভের গ্রুপ নিশ্চয়ই হবে না, এটা আমি বিশ্বাস করি। তো সেটা যদি পারপাস সার্ভের গ্রুপ না হয়, প্রেশার গ্রুপ হয়, তাহলে তারা আলটিমেটলি যেটা ঘটনা ঘটবে রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী, যে তারা হচ্ছে পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়াবে, একসময় বিভক্তি হবে। এটা একটা, আমি প্রথমে বলছেন দুটো। দ্বিতীয় বিষয় যেটা হবে, আসলে এটা হবে হচ্ছে যে আমরা বাইরে ঝগড়া করব, কিন্তু আমরা আসলে বন্ধু, আমরা আসলে এক জায়গায় আছি, কিন্তু আমরা বাইরে জনগণকে বলবো এই ও খারাপ, ও এটা করছে না, ও বলবে ও খারাপ, ও করছে না, কিন্তু আমরা দুজন আবার এক থাকবো। তো এটার কোনো মানে হয় না, ঠিক আছে, একটা মানে হয় না। যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দল না হয় ততক্ষণ পর্যন্ত সবাই মিলে যে একটা প্রেশার গ্রুপ হিসাবে এই আগস্ট অভ্যুত্থানের স্পিরিটটাকে রক্ষা করা এবং সেইভাবে করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, ইট ইজ ওকে। কিন্তু তারা যদি একটা পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হতে যায়, এবং সেটা রূপান্তরের ডিক্লারেশন যেহেতু দিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম থেকে, জাতীয় নাগরিক কমিটির এই প্ল্যাটফর্ম থেকে যেহেতু তারা ডিক্লারেশনটা দিয়ে যাচ্ছেন, অতএব এই বিষয়টা তো হচ্ছে গিয়ে আর হচ্ছে ঘোরানো পেঁচানোর কোনো সুযোগ নেই। আর একটি কথা আমি একটু বলতে চাই, আমার স্নেহভাজন সিয়ামের একটি বক্তব্যের জায়গা থেকে, যে কিংস পার্টির একটি বিষয়, এটা একটু গভীরভাবে দেখা দরকার। হ্যাঁ, বাংলাদেশে কিংস পার্টি একাধিকবার হয়েছে। হ্যাঁ, ইভেন কি পাকিস্তান আমলেও আইয়ুব খান কনভেনশনাল মুসলিম লীগ তৈরি করেছিলেন, কনভেনশনাল মুসলিম লীগ, পরে বিএনপি, তারপর জাতীয় পার্টি, এটাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। এবং ওইখানেও দেখা গেছে যে এক দফায় জাগো দল, তারপর বিএনপি, এক দফায় জনদল, তারপর জাতীয় পার্টি। ফার্স্টে আগে একটা প্ল্যাটফর্ম করে নেওয়া, তারপর একটা পার্টি তৈরি করা, এই ফর্মুলাটা কিন্তু অনেকটা মিলে যায় আর কি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইউনূস সাহেব বারবার বলেছেন যে আমার এমপ্লয়ার,
আমাকে কারা নিয়োগ করেছে, কারা আমাকে এই চাকরিটা দিয়েছে? আমাকে চাকরি দিয়েছে এরা, এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব, ঠিক আছে? এবং এটা একটি ব্যাপার, তার সাথে মানে তাদেরই এই গণ-অভ্যুত্থানের যে আন্দোলন, যে ফসল, সেই টোটাল ফসলটাই হচ্ছে গিয়ে আমরা তার হাতে তুলে দিয়েছিলাম, ঠিক আছে? যে সে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করবেন, সেটা সে চিফ হবেন, এটা আমরাই বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃত্বই তাকে তুলে দিয়েছিল। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার হাতে ক্ষমতা আছে কি নাই, কতটুকু ক্ষমতা আছে, এটা অনেক গভীর ব্যাপার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার হেড অফ দ্য স্টেট কিন্তু বিদেশের মাটিতে বসে তিনি হচ্ছে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসকে বলছেন যে আমি তাদেরকে এনকারেজ করতেছি টু ফর্ম এ নিউ পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, এবং তারা পারবে, দে ক্যান ডু ইট। তো সে নানাভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। দেওয়ার মধ্য দিয়ে যে বিষয়টা দাঁড়াবে হচ্ছে যে যারা এই চিফ অ্যাডভাইজারের যারা এমপ্লয়ার, তারা একটা পার্টি তৈরি করছেন, অতএব তারা কত বড় হচ্ছে পাওয়ারের জায়গায় রয়েছেন। আর একটা প্রশ্ন ও করেছে যেটা থানার অভিজ্ঞতা, সেটা আমি আসলে সহমর্মিতা পোষণ করছি, কারণ আমি মাঝে মাঝে কনফিউজ কে দেশ চালায়, ইউনূস সরকার চালাচ্ছে নাকি বিএনপি চালাচ্ছে নাকি জামাত চালাচ্ছে নাকি ছাত্ররা চালাচ্ছে? এটা আমার প্রশ্ন না, অনেকেরই প্রশ্ন। আমি একটু সময়, কিন্তু তারপরও বৈধতার যদি জায়গায় বলি, সবাই মান্যতার জায়গায় যদি আসতে, অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে এখন সর্বজন বিদিত। প্রথমত প্রেশার গ্রুপ হিসেবে আমি জাস্ট একদম তার দলের এক্সাম্পলটা দিই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিপিবির প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিন্তু সিপিবির অঙ্গ সংগঠন না, এবং সিপিবির সিদ্ধান্তের বাইরে গিয়ে সে তার সিদ্ধান্ত নিতে পারে স্বতন্ত্রভাবে। কিন্তু সিপিবির আদর্শ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শটা সেম। এই আদর্শকে তারা বিভিন্নভাবে অ্যাচিভ করতে চায়। সিপিবি যাতে তার আদর্শটা অ্যাচিভ করতে পারে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ক্ষমতায় সরাসরি যাবে না, কিন্তু সিপিবি তো ক্ষমতায় যাইতেই পারে যদি বাংলাদেশের মানুষজন চায়। তো সেই জায়গা থেকে তারা যাতে ঠিকঠাক মতো তাদের আদর্শটা চর্চা করতে পারে, সিপিবি প্রেশার দেয়। 71-এ বাংলাদেশ আওয়ামী লীগ, মানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আপনার স্বাধীনতার ঘোষণা দিতে দেরি করার জন্য ছাত্রলীগ বাইরে লাঠি নিয়ে দাঁড়ায় ছিল মিটিংয়ে। ভেতরে পলিটিক্যাল পার্টির লিডাররা মিটিং করছে, ছাত্রলীগ বাইরে লাঠি থেকে দাঁড়ায় নেওয়া ছিল যে বাংলাদেশ স্বাধীনতা যদি ঘোষণা না করা হয় তারা নেতাদেরকে পিটায় মাইরা ফেলবে। একই আদর্শ বিলম্ব করে। মিনস আমার এখান থেকে কেউ পলিটিক্যাল পার্টি গঠন করলে আমি এই জায়গায় সেম আদর্শে যে পলিটিক্যাল পার্টি হবে, সেই পলিটিক্যাল পার্টিটা বাংলাদেশপন্থী মধ্যমপন্থী রাজনীতি করবে, গণ অভ্যুত্থানের পক্ষে। আমি পলিটিক্যাল পার্টি না, আমি তার একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে পলিটিক্যাল পার্টি, সেটা কিন্তু গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম না, সেটা গণ অভ্যুত্থান থেকে জন্ম নেয় একটা পলিটিক্যাল পার্টি। বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। সেই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম তাকে এই ইউনিয়নের মতো বা 71-এর ছাত্রলীগের মতো তাকে আসলে প্রেশারটা দিতে পারে। ওকে, লাভলি। সিয়াম ভাই, লাস্ট কোয়েশ্চেন, যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এত কম সময়ের মধ্যে দল কতটা গুছিয়ে আনা সম্ভব বলে মনে করেন? একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা তো নিশ্চয়ই একেবারে তৃণমূল পর্যন্ত আপনাদের কমিটি থাকতে হবে, নেতাকর্মী থাকতে হবে। 26-এর মাঝামাঝিও যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে কতটা গুছিয়ে আনতে পারবেন বলে আপনাদের কনফিডেন্স আছে, কিংবা কতটা জনপ্রিয়তা দেখছেন আপনারা? আমি দেখেছি আপনাদের অনেক নেতারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন ইতিমধ্যে। অনেকে আবার বলছেন যে আপনারা দল সাজানোর আগে নাকি নির্বাচন দেওয়া হবে না, সেই জন্য নাকি নির্বাচন দেরি করা হতে পারে। কি বলবেন? আপনার কাছে আসলেই মনে হচ্ছে যে আসলে 24-এর আগস্টে তৈরি হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 26 সালে নির্বাচন দেয়, সেটা খুব দেরি করে নির্বাচন? মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা জাতীয় সরকার গঠন করতে চাইছিলাম, করতে পারি না, কারণ বিএনপি জাতীয় সরকার গঠন করতে দেয় নাই। আমরা নাহিদ ইসলাম খুব স্পষ্ট করেই বলছে। এটার কারণ হলো আপনার জাতীয় সরকার গঠন হলে হয়তো এই গভর্নমেন্টটা 4-5 বছর থেকে যেত, সব দলের যেহেতু অংশগ্রহণ থাকতো। বিএনপি আসলে তার ফ্যাসিস্ট আমলের রাজনীতিতে সে বলছে বারবার জাতীয় সরকারের কথা, কিন্তু যখন সে দেখছে যে সে একাই দল গঠন করে ফেলতে পারবে, যেহেতু হাসিনা চলেই গেছে, সে তখন আর জাতীয় সরকার গঠন করতে চায় নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার 17 বছরের জঞ্জাল সরাবে, সেইখানে 26 সালে নির্বাচন দেওয়ার কথা হচ্ছে। আপনার এটাকেও বলছেন যে দেরি করে আমরা নির্বাচন দিচ্ছি, কারণ যাতে আমাদের পলিটিক্যাল পার্টিটা আমরা গুছাইতে পারি। ব্যাপারটা কখন এরকম না, বরং নির্বাচন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র আমাদের পলিটিক্যাল পার্টি গুছানোর জন্য না, আপনার এখন পর্যন্ত কোনো ধরনের বেসিক সংস্কারগুলো হয় নাই। বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি এসে সংস্কার করবে, এটা একটা অলীক চিন্তা। কারণ আমরা দেখেছি যে 96-এ যখন আপনার 91-এও হয়নি, 2008-এও হয়নি। আমি জাস্ট 96-এর এক্সাম্পল দিই। 96-এ যখন আপনার খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকার উঠাই দিল, মানে ওইটার বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে এসে কি করছে? সেম কাজ করছে, মানে একই তো। তো আবার এখন
আমরা সংবিধান থেকে ফ্যাসিজম দূর করতে চাই, কিন্তু এই ফ্যাসিজম তো আসলে সংবিধানের ফ্যাসিজম আইডিয়াগুলো তো শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করছে, সেই ক্ষমতা পাকাপোক্ত কেন তারেক জিয়া করতে যাবে না? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আমরা এই ভরসাটা করতে পারি না, কারণ আমরা দেখিনি বাংলাদেশ হিস্ট্রিতে এটা, বরং একটা অরাজনৈতিক দল, মানে যেটা এই গণঅভ্যুত্থানের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছে, যেটা কোনো পলিটিক্যাল সংগঠন না, সেইটার দ্বারা বেসিক পরিমাণ সংস্কারগুলো সম্ভব। এখন দ্বিতীয় যে আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে আমরা আসলে গুছায় উঠতে পারবো কিনা বা আমাদের আসলে পরিমাণ কনফিডেন্স আছে কিনা, সত্যি কথা বলতে যে এইটা কখনো এটার উপর নির্ভর করে না যে গভর্নমেন্ট কতদিন থাকবে, সেখান থেকে আমি পলিটিক্যাল পার্টি কতটুকু গুছায় ফেলতে পারবো। এটা সত্য, যেদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া শুরু করছে, নাগরিক কমিটি দেওয়া শুরু করছে, এইটা আমাদের একটা পলিটিক্যাল যাত্রা, এটাকে অস্বীকার করার কোনো কিছু নাই। আমার প্রত্যেকটা আমার 30টা জেলায় বৈষম্যবিরোধী সংগঠন এই কি কমিটিও আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটি আছে, নাগরিক কমিটি প্রায় অধিকাংশ থানায় কমিটি দিয়ে ফেলছে, এটা আমাকে একটা শক্তি দিবে, এটা সত্য কথা। এবং পলিটিক্যাল পার্টি ঘোষণা হওয়ার পর এখন যেরকম আমাকে অনেক কিছু রাগঢাক রেখে কাজ করতে হচ্ছে বিকজ অফ আই এম নট এ পলিটিক্যাল পার্টি, বাট আমি যখন পলিটিক্যাল পার্টি হয়ে যাব তখন হয়তো আমাকে ওই রাগঢাকগুলোর বাইরে গিয়ে এবং কিংস পার্টির যে আলাপ, যেটাকে আমি এখন সরাসরি খারিজ করতে পারি না কারণ গভর্নমেন্ট আমার, কিন্তু পলিটিক্যাল পার্টি হয়ে গেলে তখন হয়তো এই আলাপটাকে আমি সরাসরি খারিজ করে আমার মতো করে পলিটিক্সটা করা শুরু করতে পারবো। আমাকে এখন জাতীয়তাবাদী ছাত্রদল দাওয়াত দেয় না কারণ আমি পলিটিক্যাল সংগঠন না, বাট হয়ে গেলে তখন আমার পলিটিক্যাল পার্টির যে স্টুডেন্ট উইংটা থাকবে সেটাকে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদল দাওয়াত দিবে, আমি ওখানে গিয়ে আলাপ করতে পারবো এবং আমার কাজ দ্রুততার সাথে। জনপ্রিয় আপনারা কেমন দেখছেন, মানুষ কেমন ভালোবাসে? মানুষ আমাদেরকে ভালোবাসে, কথাটা খুব সার্কাজম করেই বললাম। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এটাই সবসময় বলে যে মানুষ তাদেরকে ভালোবাসে, জনগণ তাদের পাশে আছে, ভোট দিবে। আমরা জানি না, আমরা গণঅভ্যুত্থানের পক্ষে রাজনীতি করে যেতে চাই, বাংলাদেশপন্থী রাজনীতি করে যেতে চাই, আমরা এখানে ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতি করতে চাই। তারপরে মানুষ আসলে ডিসাইড করবে যে আসলে ক্ষমতায় আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে বসাবে নাকি নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে। বেস্ট উইশেস আপনাদের নতুন দলের জন্য। রুবেল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং আপনার মূল্যবান মতামতের জন্য। নিশ্চয়ই আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নতুনকে স্বাগত জানাই সবসময়, সেই নতুন হোক বাংলাদেশের তরে, এবং পুরনো যারা আছে তারাও নতুন চিন্তায় নিজেদেরকে উদ্ভাসিত করুক, তারুণ্য এবং বাংলাদেশ এক পথে যাত্রা করুক। ধন্যবাদ, আবার দেখা হবে, আবার কথা হবে। বিদায় নিচ্ছি আজ।